সময়টা ছিল সকালবেলা। হিলিওস ফ্লাইট 522 সাইপ্রাসের লানকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘড়ির কাঁটায় তখন 9টা 7। প্লেনটি নিজের যাত্রার জন্য উড়ান দেয়। প্লেনটিতে ছিল 115 জন প্যাসেঞ্জার ও 6 জন ক্রিউ মেম্বারের সাথে 121 জন মানুষ। প্লেনটিকে উড়াচ্ছিল 58 বছরের জার্মান কন্ট্রাকচুয়াল পাইলট হেন্স জার্গেন মার্টেন, যিনি তার জীবনে প্রায় 16,900 ঘন্টা প্লেন উড়িয়েছিলেন এবং কো পাইলট হিসেবে ছিল 51 বছরের প্যাম্পোস চার্লামস, যারও প্রায় 7,500 ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্স হিসেবে অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো নিজের কমান্ড নিয়েছিল। প্লেনটি যখনই টেক অফ করে তার প্রায় 5 মিনিট পর 9:12 সময় প্লেনটি পৌঁছে যায় 12,040 ফিট উচ্চতায়। আর এই উচ্চতায় এসেই হঠাৎ করে প্লেনে একটা অ্যালার্ম বাজতে শুরু করে। যখন এই অ্যালার্মটিকে পরীক্ষা করে দেখা হয় তখন জানতে পারা যায় এটা হচ্ছে টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখার পর দুটো পাইলটই অবাক হয়ে যায়, কেননা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম তখনই বাজে যখন প্লেনটি গ্রাউন্ডে থাকে। যখন কোনো প্লেন টেক অফ করার জন্য রেডি থাকে না তখন এই অ্যালার্মটি সাধারণত বেজে থাকে। তবে 12,000 ফিট উচ্চতায় প্লেনটি এরকম সিগন্যাল কেন দিচ্ছে সেটা দুজন পাইলটই বুঝতে পারে না। স্থিতিটির গাম্ভীর্যকে পরীক্ষা করার জন্য তারা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে তাদের সম্পর্ক করা উচিত ভাবে এবং টেক অফের পরেই এটিসিকে বলে যে তাদের প্লেনে কি সমস্যা দিচ্ছে। পাইলট এটিসিকে এটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই প্লেনটির ককপিটে আরো অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত অ্যালার্ম বাজতে শুরু করে। অ্যালার্মগুলি এতই আওয়াজ করছিল যার ফলে সেই আওয়াজে পাইলটের আওয়াজটি এটিসি অব্দি যাচ্ছিল না। তার সাথে সাথে প্লেনের মাস্টার কশন অ্যালার্মটাও বেজে ওঠে, যেটার মানে হচ্ছে প্লেনটির অনেকগুলো সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গেছে। দুজন পাইলটেরই অবস্থা খারাপ হয়ে যায় এবং বুঝতে পারে না কি করবে তারা। এবার এসব দেখেও প্লেনের যাত্রীরাও চমকে যায়। ক্রু মেম্বারগুলো এদিক ওদিক ছুটতে থাকে এবং প্লেনে যত যাত্রী ছিল সবাই ভয় পেয়ে যায়। সব যাত্রীদের শ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছিল, আর সেজন্য প্লেনের অক্সিজেন মাস্কগুলি নিজে থেকেই ওপর থেকে পড়ে যায়। আসলে প্লেনে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন একটা সেন্সার লাগানো থাকে, যার ফলে যাত্রীদের সবার ওপর থেকে অক্সিজেন মাস্ক পড়ে যায়। এখন ছিল প্লেনটি প্রায় 18,000 ফিট উচ্চতায়। প্লেনের পাইলটেরা বারবার এটিসির সাথে সম্পর্ক করে তাদের কি সমস্যা হচ্ছে সেটাকে বলার চেষ্টা করছিল, তবে তাদের কথা এটিসি অব্দি পৌঁছাছিল না এবং কয়েক মিনিটের মধ্যেই এটিসির সাথে প্লেনের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটিসি অন্যদিকে প্লেনের সাথে আবার নতুন করে সম্পর্ক করার অনেক চেষ্টা করে, কিন্তু সব প্রচেষ্টাই বিফল হয়। ধীরে ধীরে প্লেনটির উচ্চতা বেড়েই যাচ্ছিল। সাধারণত এই যাত্রাটিতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে। প্রায় 10:45 সময় এই প্লেনটিকে এথেন্স শহরে পৌঁছে যাওয়ার কথা ছিল। তার প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে 9:23 প্লেনটি যে উচ্চতায় পৌঁছে যায় সেটি ছিল 34,000 ফিট। এবার 9:37 প্লেনটি এথেন্সের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে পৌঁছে যায়। 10:12 থেকে 10:15 অবধি এথেন্স এটিসি রেডিও কলের মাধ্যমে এই প্লেনটির সাথে সংযোগ করার চেষ্টা করে, তবে তারা কোনোই উত্তর পায় না। 10:45 হয়ে গেছিল। এই সময় প্লেনটির এথেন্সে ল্যান্ড করে যাওয়া দরকার ছিল, তবে তা সত্ত্বেও পৃথিবীতে বসে থাকা মানুষেরা এই প্লেনটির কোনোই খোঁজ পাচ্ছিল না। কি হচ্ছে সেই পরিস্থিতিটিকে দেখার জন্য গ্রিস অধিকারী তাদের দুটি অতি উন্নত F-16 ফাইটার জেটকে প্লেনটির খোঁজ করতে পাঠায় এবং কিছুক্ষণের মধ্যে এই ফাইটার জেটগুলি এই হিলিওস ফ্লাইট প্লেনটিকে খুঁজে নেয়। এমনকি একটা ফাইটার প্লেন উড়তে উড়তেই এই প্লেনটির অনেক কাছেও চলে গেছিল, শুধুমাত্র এটা দেখার জন্য যে প্লেনটির ভেতর কি চলছে। এই ফাইটার প্লেনের পাইলটটি দেখে যে হিলিওস ফ্লাইটের ককপিটের কো পাইলটের জায়গাতে একজন বসে রয়েছে এবং মেন পাইলট নিজের মাথাটিকে নিচু করে অজ্ঞান অবস্থায় সেখানেই বসে রয়েছে। এবার ফাইটার পাইলটটি ধীরে ধীরে প্লেনটির পিছনে যায় ও
ও পিছনে গিয়ে জানলা দিয়ে যাত্রীদের দেখতে থাকে। তবে ফাইটার পাইলটটি অবাক হয়ে যায় যে একটি সাধারণ যাত্রীবাহী প্লেনের কাছ দিয়ে যদি একটা ফাইটার প্লেন উড়ে যায়, কোনো একজন যাত্রীও তার ফাইটার প্লেনটির দিকে তাকাচ্ছে না। সবাই শান্তিতে নিজের সিটে অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে রয়েছে। তখন প্রায় 11:49 ফাইটার জেটসের পাইলট দেখে যে একজন ব্যক্তি খুবই তাড়াহুড়োর সাথে প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যায় এই লোকটি প্লেনের পাইলটের সিটে বসে আছে। ফাইটার পাইলটটি তাকে দেখে তার দিকে ইশারা করে এবং জানতে চায় যে কি চলছে সেখানে। তখন সেই লোকটিও ইশারা করে পাইলটকে কিছু যেন একটা বলতে চায়, কিন্তু সে কিছু বলতে পারছিল না। আর তখনই প্রায় 1 মিনিট পর 11:50 প্লেনের লেফট সাইডের একটা ইঞ্জিন কাজ করতে বন্ধ করে দেয় ও প্লেনটি বাঁ দিকে ঝুঁকে খুব দ্রুত গতিতে নিচে আসতে শুরু করে। ফাইটার পাইলটগুলি তো দেখতে পাচ্ছিল যে ককপিটের সেই লোকটি প্লেনটিকে সোজা করার চেষ্টা করছে, কিন্তু প্লেনটিকে কন্ট্রোল করা যাচ্ছে না। প্রায় 12টার সময় প্লেনের রাইট ইঞ্জিনটিও কাজ করা বন্ধ করে দেয়। তখন ছিল দুটো ইঞ্জিনই বন্ধ। প্রায় 12:04 নাগাদ এথেন্সের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গ্র্যামেটিকোর পাহাড়ি অঞ্চলে প্লেনটি ক্র্যাশ হয়ে যায় ও ক্র্যাশ হওয়ার সাথেই প্লেনটি যত ক্রু মেম্বারের সাথে সব যাত্রীর মৃত্যু হয়ে যায়। আপনি ভেবে দেখুন সেই মুহূর্তটিকে, যখন 121 জন যাত্রী একটা প্লেনে করে পাহাড়ের সাথে ধাক্কা খায়। মুহূর্তটি কেমন ভাবে পেরিয়েছে সেই ফাইটার পাইলটগুলির ওপর, যখন তারা এত যাত্রীর সমেত একটা প্লেনকে নিজেদের চোখে মৃত্যুর কোলে ঝুঁকতে দেখে এবং তারা এদের জন্য কিছুই করতে পারে না। এবার গ্রিসে এই ফ্লাইটটি ক্র্যাশের জন্য খবর গোটা দেশে ছড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালানো হয় এবং 121 জন যাত্রীর ডেড বডিকে একটা একটা করে বাইরে বার করা হয়। কিন্তু পরে যখন এই ডেড বডিগুলির অটোপসি করা হয়, তখন রিসার্চাররা এমন একটা জিনিসের খোঁজ পায় যেটা জেনে সবাই অবাক হয়ে যায়। আসলে প্লেনে যতজন যাত্রী এবং পাইলট ছিল, তারা প্লেন ক্র্যাশ হওয়ার আগেই প্লেনের মধ্যে মারা গেছিল। তবে সব থেকে বড় প্রশ্ন যে যদি পাইলটটি প্লেন ক্র্যাশের আগেই মারা গেছিল, তাহলে প্লেনটিকে কন্ট্রোল কি করছিল? আপনাদেরকে ভিডিও শুরুতে একজন ব্যক্তির নাম বলেছিলাম, ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো। এই ব্যক্তিটি ছিল যিনি এতক্ষণ অবধি জাহাজটিকে সামলে রেখেছিল, কেননা সবার শেষে এটিসি তার আওয়াজই শুনতে পেয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অ্যান্ড্রিয়াস মেডে মেডে করে 5 বার আওয়াজ করেছিল। অ্যান্ড্রিয়াসের কাছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স তো ছিল, কিন্তু তার কাছে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে বোয়িং 737-এর মতো একটা প্লেনকে সে কন্ট্রোল করতে পারবে। তবে যাই হোক, তিনি এই প্লেনটিকে ঘন জনবসতি থেকে দূরে নিয়ে যায়। এক্সপার্টরা যখন এই প্লেনটির ব্যাপারে আরো রিসার্চ করে দেখেন, তখন জানতে পারেন যে প্লেনটির যে লেফট সাইডের ইঞ্জিনটি খারাপ হয়েছিল, সেটার কারণ ছিল লেফট সাইডের ফিউলটি শেষ হয়ে গেছিল। তবে এখনো এই ঘটনাটি আসলে কেন হয়েছে, তখন একজন ইনভেস্টিগেটিভ অফিসারের ধ্যান প্লেনের ককপিটের একটা কন্ট্রোলের ওপর যায়। একটা বাটন ছিল যেটিতে প্লেনের প্রেসারকে কন্ট্রোল করা হয়। এই বাটনটিকে দেখেই সেই অফিসারটি প্লেনে কি কি হয়েছে সব ঘটনায় বুঝে যায়। আপনাদেরকে বলে রাখবো, প্রেসারাইজ বাটন পুরো প্লেনের মধ্যে এয়ার প্রেসারকে কন্ট্রোল করে। সাধারণত প্লেনে যে ইঞ্জিনগুলি থাকে, সেগুলির থেকে একটু একটু করে হাওয়া প্লেনের ভেতরে দেওয়া হয়, যাতে প্লেনের ভেতরের মানুষেরা অক্সিজেন পায়। তবে সাধারণত এই প্রেসারাইজ বাটনটিকে অটোমেটিক মোডে রাখা হয়। তবে যদি কখনো এটাকে ম্যানুয়াল মোডে করাও হয়, তখন প্লেনের পাইলট এবং কো পাইলট এটার উপর সম্পূর্ণ ধ্যান রাখে। এবার কি হয়েছিল সেটাকে ভালোভাবে জানতে আমরা ঘটনার প্রায় 1 দিন আগে আপনাদের নিয়ে যাব, যখন বোয়িং 737 এই জাহাজটি নিজের রুটিন সার্ভেতে গেছিল। সেখানে এটাকে ভালো করে চেক করে এটা সার্ভিস করা হয়। যারা এটাকে পরীক্ষা করেছিল তারা এটাকে ম্যানুয়াল মোডে করে পাইলটকে দিয়ে দিয়েছিল। যখন পাইলট এবং কো পাইলট প্লেনটিকে টেক অফ করে, তখন তাদের ধ্যান এটার দিকে যায় না। তারা জানতেই পারে না যে তাদের প্লেনের ম্যানুয়াল প্রেসার মোড অন রয়েছে, যার কারণে জাহাজে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রাটি কমে যায়, যার ফলে প্লেনের কেবিনে বসে থাকা সব যাত্রীদেরই ধীরে ধীরে অস্বস্তি হতে শুরু হয়। যখন পাইলটেরা এই অ্যালার্মটি শুনতে পায়, তখন তারা পরীক্ষা করে দেখে যে কি হয়। তবে একবারের দিকেও তাদের ধ্যান এই বাটনটির দিকে যায়নি। প্লেনের প্রেসারাইজ বাটনটি
ম্যানুয়াল মোডে রয়েছে, এজন্য প্লেনের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যায়। ওই সাথে সাথেই দুজন পাইলট পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল। এমনিতে তো যাত্রীরা নিজেদের অক্সিজেন মাস্ক পেয়ে গেছিল, তবে ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি পড়ে না, অক্সিজেন মাস্কটিকে বের করে লাগাতে হয়, ও যার কারণেই দুজন পাইলট অজ্ঞান হয়ে যায়। প্লেনে অবস্থিত যাত্রী এবং ক্রু মেম্বারগুলো ধীরে ধীরে অজ্ঞান হতে শুরু করে, কেননা প্যাসেঞ্জার সিটে বসে থাকা যাত্রীদের অক্সিজেনটি ছিল শুধুমাত্র 12 মিনিটের জন্য। অক্সিজেন না পাওয়ার জন্য সব মানুষগুলি ধীরে ধীরে মারা যাচ্ছিল। প্লেনটি এবার অটো পাইলট মোডে এথেন্সের দিকে ধেয়ে আসছে, ও একটা সময় এমন আসে যে প্লেনে অবস্থিত সব মানুষেরাই মারা যায়, তবে শুধুমাত্র একজনকে ছেড়ে। আর এই মানুষটি ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো। আসলে আপনি ভাবছেন যে অ্যান্ড্রিয়াস এত সময় ধরে কি করে বেঁচে ছিল। আপনাদেরকে জানিয়ে রাখবো, অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ডাইভার। আসলে স্কুবা ডাইভার নিজের শ্বাসকে অনেকক্ষণ ধরে আটকে রাখতে পারে, আর সেই জন্যই সে এতক্ষণ অবধি বেঁচে ছিল। অক্সিজেন প্রপার না পাওয়ার কারণ এবার তারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তবে যেমন তেমন করে সে ককপিট অবধি পৌঁছে যায় এবং প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করে। তবে এথেন্স অবধি পৌঁছাতে পৌঁছাতে প্লেনটি যাত্রীদের লাশে ভরে গেছিল। তবে যাই হোক, অ্যান্ড্রিয়াস নিজের জীবনের শেষ মুহূর্ত অবধি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টাতে লেগেছিল। তবে দুর্ভাগ্যবশত অ্যান্ড্রিয়াস এটাতে সফল হয় না এবং শেষমেশ প্লেনটি পাহাড়ি এলাকায় ক্র্যাশ হয়। ও 121 জন যাত্রী সমেত ক্রিউ মেম্বার এবং পাইলটদের খুবই দুঃখের মৃত্যু হয়ে যায়। ঘটনাটির প্রায় 15 মাস পর গ্রিসের অধিকারীরা এই ঘটনাটির A to Z কি হয়েছে তার রিপোর্টকে পাবলিশ করে এবং বলে যে ঘটনাটি হয়েছে তার জন্য শুধুমাত্র একটা বাটন দায়ী ছিল, আর সেটি ছিল প্লেনের এই প্রেসারাইজ বাটনটি। তবে এখানে আসল দোষীকে, সে সার্ভিস সেন্টারের লোকটি না পাইলটরা? আপনার কি মনে হয়? কমেন্ট আর শেষে বলবো। ভালো থাকেন, ধন্যবাদ।